প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। হাজার লক্ষ নেতার মাঝে আমি শুধু একা নাগরিক, এটাকে শিরোনাম করেই আজকে একটু কথা বলবো। কথাটা অপ্রাসঙ্গিক এবং বেদনা ভরা হলেও সত্য, কারণ খুব ভালোবাসার একটি জায়গা নিয়ে কথা বলতে হচ্ছে বা কথা বলে রাখছি, কারণ এসব কথাই তো একসময় ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। কারণ আমরা চরম একটি ঐতিহাসিক সংকটময় মুহূর্ত অতিক্রম করছি, বিশেষ করে বাংলাদেশের পটভূমি নিয়ে আমি যেটা বলছি সেটাই। আগস্ট যে চেতনার, আগস্ট যে আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি করেছিল, বিশেষ করে বিএনপির রাজনীতির যে একটি দিগন্ত জোড়া ক্ষেত্র, বিএনপির রাজনীতিতে যে একটি সুদূর প্রসারী মুক্ত দিগন্ত খোলা মাঠ তৈরি হতে পারত বা তৈরি হয়েছিল, সেটি কিভাবে আস্তে আস্তে ফিকে হয়ে গেল, কিভাবে সেটি নষ্ট রাজনীতিতে ধাবিত হলো, সেটা নিয়েই হয়তো দু একটি কথা বলতে চাচ্ছি। বিএনপি, হাই বিএনপি, ভালোবাসার বিএনপি, শ্রদ্ধার বিএনপি, ভালো লাগার বিএনপি, আশা আকাঙ্ক্ষার বিএনপি, চাওয়া পাওয়া মান অভিমান কষ্ট ক্লেশের বুকে ধারণ করার একটি জায়গা বিএনপি। বিএনপির সৃষ্টিলগ্ন থেকেই খুব কাছে থেকে, পাশে থেকে, ভিতরে থেকে দেখে দেখে বেড়ে ওঠা, তাই মনে হয় নিজের অজান্তেই কিছু কিছু ক্ষেত্র নিয়ে কষ্ট লেগেছে বুকের ভিতরে। কষ্টটা কি? আজকে যে নির্বাচন নিয়ে এত উদ্বিগ্ন, এত পাগল হয়ে ওঠার পিছনে যে লোভাতুর ক্ষমতা, যে কি বলবো এটাকে, লোভাতুর বললাম, স্বৈরাচার কারা? যারা জনতার উপরে নির্যাতন চালায় তারা, যারা জনগণকে জিম্মি করে, রাষ্ট্রকে জিম্মি করে অঢেল সম্পদের মালিক, তারা কি? তারা কি স্বৈরাচার? স্বৈরাচারের ডেজিগনেশনটা আসলে কি? পূর্ণতা কিসে পাই স্বৈরাচারী? স্বৈরা শাসক বলতে এরশাদকে, কিন্তু এরশাদের সময় দেশে যে উন্নয়ন হয়েছিল সেটা তো সঠিক। কি উপাদেয় পাথেয়গুলোকে সামনে এনে একজন শাসক স্বৈরা শাসকে রূপান্তরিত হয়, সেটা কি সরকার এককভাবেই হয় নাকি সরকারের নিয়ন্ত্রণ যার হাতে থাকে সে হয়? স্বৈরা শাসক, স্বৈরতন্ত্র, স্বৈর শাসন এবং শাসক বলতে যদি আমরা একজনকে বুঝি, স্বৈরতন্ত্র যেভাবে সে দেশ চালায় সেটা, আর স্বৈরা শাসন, স্বৈরা শাসনের যে অবকাঠামোগত যে নীতি নির্ধারণী গোষ্ঠীরা থাকে সেই সমষ্টিগতকে বোঝায়। এই সব কিছুর বিরুদ্ধে, সব কিছুর বাইরে এসেই তো পুরা জুলাই মাস রক্ত ঝরাইল, রক্ত দিল,
আগস্টে এসে তার চূড়ান্ত রূপ ধারণ করল। এখন যারা এই প্রেক্ষাপট তৈরি করল তারা কি চেতনা, কি ধারণ করেছিল? তাদের লিখিত কোনো ম্যান্ডেট বা লিখিত কোনো প্রেস নোটিশ কোনো কিছুই জনসম্মুখে তারা উপস্থাপন করে নাই। তারা কি জন্য বিপ্লবে আসলো, কি জন্য বিপ্লব সংগঠিত হলো? ছাত্র বৈষম্য বিরোধী থেকে সরকার হটাও, এই পর্যন্তই। তাদের ভিতরে বলতে রাষ্ট্রের ভিতরে সাধারণ জনগণের, সাধারণ মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা ধারণ করে 5ই আগস্টকে তারা উজ্জীবিত করেছিল। 5ই আগস্টে যে চেতনা আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নেমে এসেছিল, সেটা কি শুধু ওই 5ই আগস্টের বিপ্লবীদেরই মনের কথা, নাকি সমগ্র দেশবাসীর একটি মনের কথা, একটি আবেগের জায়গা ছিল? 5ই আগস্ট আমার যেটা চিন্তা ভাবনা, পুরো রাষ্ট্র কাঠামোকেই পরিবর্তন করার জন্য, পুরা রাষ্ট্রের শাসনতন্ত্রকে ব্যাপকভাবে বা সম্পূর্ণভাবে নূতন করে আবার গড়ে তোলার জন্য। কিন্তু সেটাকে কিভাবে ধীরে ধীরে কুক্ষিগত করে, ধাপে ধাপে নষ্ট করে, সেই নষ্টামির জায়গাতেই ফিরিয়ে গেল, এর পিছনে বড় শক্তি, বড় একটি আলামত। কারা এর পিছনে? রাষ্ট্রপতি সপ্পুকে সরাইতে বাধা দিল কারা? বিএনপি। সংবিধান সংস্কারে বাধা দিল কে? বিএনপি। ছাত্রলীগ নিষিদ্ধে কারা হুমকি ধমকি দেখালো? বিএনপি। 72-এর সংবিধান বাতিল করতে সম্পূর্ণভাবে বিরোধিতা করল কে? বিএনপি। আমি যদি ইসকনের কথা বলি, ওগুলো সমসাময়িক জিনিস। নির্বাচনে দেরিতে আপত্তি জানাচ্ছে, সেটাও বিএনপি। এবং সর্বশেষ চূড়ান্তভাবে যেটা হলো, গণ অভ্যুত্থানকে একটি বিপ্লবী যে চরমপত্র, ঘোষণাপত্র প্রকাশ, সেখানেও বিএনপি আপত্তি জানালো। এই যে জিনিসগুলো আপত্তি জানালো, জানিয়ে কি হলো? 72-এর সংবিধানই রয়ে গেল। স্বৈরা শাসকের যত নিয়মতান্ত্রিক, স্বৈরতন্ত্র সবকিছু এদেশে যেভাবে চলে আসছে সবকিছুই বহাল রয়ে গেল। বহাল থেকে কি হলো? সরকার নির্বাচন যদি 5 বছর পর পর হয়, তাহলে তো যথার্থ নির্বাচন 5 বছর পরেই হবে। মাত্র 1 বছর গেল, আরো 4 বছর। তাহলে সবকিছু বহাল রেখে আবার তার ভিতরেই অঘটন ঘটানো কেন? নির্বাচনমুখী হওয়া কেন? তাহলে তো আরো 4 বছর আপনাদের আপনাদের পুঞ্জীভূত সংবিধানের ভিতরে 5 বছর পর পর নির্বাচন। আর যদি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টির পিছনে, তৈরির পিছনে, এই পরিস্থিতির পিছনে যে শক্তি কাজ করেছে সেটাকে মেনে নিতে হবে। তাহলে এই সরকারকে মেনে নিলেন। আর সরকারকে না মানলে, এই বিপ্লবকে না মানলে আপনাকে আরো 4 বছর অপেক্ষা করতে হবে। যে কোনো একটা পথে হাঁটুন, হয় পুরনো সংবিধান মেনে চলুন, 4 বছর পরে নির্বাচন। আর যদি ওইটা না মানেন, অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধানে থেকে নির্বাচন করতে চাচ্ছেন, তাহলে কারা এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করলো, কোন প্রেক্ষাপটে তৈরি হলো, সেটাকে মেনে নিতে তাদের অবস্থাগত দিক বিবেচনা করে এগুলোকে মেনে নিতে হবে। যদি না নেন তাহলে কি হবে? বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে ইতিহাস, খুব বেশি দিন না তো, মাত্র তো 52 বছর। এর ভিতরে আপনিও দেখেছেন, আমিও দেখেছি, এবং স্বাধীনতার সময়কার অনেক মানুষ এখনো জীবিত, প্রচুর মানুষ জীবিত। এবং আপনাদের নিজেদের দলের ভিতরেও
হাই কমান্ডে অনেকেই আছে, তারা সবাই সাক্ষী এদেশের ইতিহাস কি বলে। সদ্যজাত শিশুর মতো যে বিগত স্বৈরা শাসক যাকে বলছি আমরা এখন, তাদের একটি ইতিহাসে তুলে ধরা যাক। এই যে স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হলো, স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের একটাই তো উদ্দেশ্য ছিল, তারা যেটা বলে গেছে, আওয়ামী লীগ সরকার যেটা বলে গেছে, ৭১-এর স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর আল শামসের বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠিত হলো এবং ৪০-৪২-৪৩ বছর পরে তাদের বিচারের প্রহসন যেভাবেই হোক কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে ফাঁসিতে ঝোলানো হলো, ফাঁসি দেওয়া হলো। এখন ইতিহাস কিন্তু এই বাংলাদেশের, এবং যেটা ঘটে গেছে আপনার আমার সামনে, আরো ৪০ বছর পরে আমরা কেউ থাকবো না, বা যারা যদি থেকে যায় কেউ, তাহলে তারা কি দেখতে পাবে? পৃথিবীর ইতিহাস কি বলে? কোনো বিপ্লব, কোনো অভ্যুত্থান, মানুষের মুক্তির জন্য যে রক্ত ঝরে, সে রক্ত কি কখনো বৃথা গেছে, বৃথা যায়? জুলাই আগস্টের যে রক্ত বাংলার মাটিকে রঞ্জিত করলো, যে বিপ্লবী ধারণ করা যুবকদের রক্ত রাজপথে ঝরল, একটি সরকার রক্তে রঞ্জিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হলো, এটাকে যদি অবহেলা করেন, খুব ছোট করে দেখেন, আপনিও নোংরামিতেই নিমজ্জিত হবেন। যারা ক্ষমতার লোভে, যারা ওই স্বৈরা শাসকের মতোই অঢেল অর্থের মোহের দিকে তাকিয়ে এই রক্তকে অস্বীকার করছেন, ৫ই আগস্টকে অস্বীকার করার চেষ্টা করছেন, হয়তোবা এই মুহূর্তে যে ছেলেরা, এরা বাচ্চা ছেলে, এদের এতটা দূরদর্শিতা নাই, বা দূরদর্শিতা অভাবে, সিনিয়র যারা ছিলেন তাদের সঠিক নেতৃত্বের অভাবে, দিক নির্দেশনার অভাবে হয়তো বিচ্যুতি ঘটল। বিপ্লবের মূলধারা থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে একটি বড় শক্তি অন্যদিকে নিয়ে গেল। হয়তোবা নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে বিএনপি যে ধারায়, যে সিস্টেমে রাষ্ট্র চালায়, দেশ চালায়, বিতর্কের খাতিরে অনেকেই তর্কে জড়াইতে পারেন, কিন্তু কতটা ভালো, কতটা স্বচ্ছ যে কোনো দিক থেকেই, সেটা আপনারা ভালো জানেন। এই বিপ্লব আপনাদের ভিতরে যদি ধারণ না করে এদের ইয়াং জেনারেশনের এটা কি বলবো, তাদের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার জায়গাটা, সেন্টিমেন্ট যদি বুঝতে না পারেন, এবং যদি পরিশোধিত না হয়ে শুধু ক্ষমতার লোভে নির্বাচিত হয়ে নির্বাচনে যান, তাহলে এই জেনারেশন মাঠে থাকবে, পথে থাকবে, ঘাটে থাকবে, স্কুলে থাকবে, কলেজে থাকবে, চাকরিতে থাকবে, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকবে। তারা দেখবে, অবলোকন করবে, পর্যবেক্ষণ করবে, বোঝার চেষ্টা করবে এই বিপ্লবকে আপনারা কতটুকুন ধারণ করেছেন। না হলে কতদিন পরে হবে আমি জানি না, এরকম বিপ্লব আরও একটি এই দেশের মাটিতেই সৃষ্টি হবে। এই দেশের সাধারণ এই প্রজন্মের লিড দেবে, এবং এদের পরবর্তী প্রজন্ম আবার মাঠে নেমে আসবে প্রচণ্ড সিডরের মতো শক্তিশালী হয়ে। আপনারা যারা আজকে ৫ই আগস্টকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে সরিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়ে
রাষ্ট্র ক্ষমতায় বসতে চাচ্ছেন, বর্তমান পালিয়ে থাকা, পালিয়ে যাওয়া স্বৈরার শাসকদের মতোই আপনাদেরও হয়তোবা নূতন পথ খুঁজতে হবে। আওয়ামী লীগ ভারতপ্রেমী, এটা তো অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে যে যেগুলো আপনারা করতে দিলেন না এগুলো ভারত প্রেমেরই উদাহরণ, নজির। হয়তো সে সময় আপনাদেরও ভারত প্রশ্রয় দেবে, আশ্রয় দেবে, কিন্তু সেই শাসকের যদি কেউ ধরা পড়েন, যদি দেশে থাকেন বা যেখানেই থাকেন না কেন, যে ধারায় যে আইনে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা হিসাবে জামায়াতের নেতাদের ফাঁসি হলো, ঠিক একসময় বিএনপির, আমি স্পষ্টভাবে বলছি, বিএনপির বর্তমান যারা ক্ষমতার লোভে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে, জ্ঞান হারা হয়ে ভবিষ্যৎ প্রজন্মের এই সংগ্রামকে, রক্ত ঝরাকে অস্বীকার করে গেলেন, ইতিহাসকে ইগনোর করে গেলেন, তারা ফাঁসিতে ঝুলবেন নিঃসন্দেহে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আর বাংলাদেশে এটা প্রচলিত হয়ে আছে যে স্বাধীনতা বিরোধীদের যদি ফাঁসি হয়, 24-এর এই 5ই আগস্টের বিরোধীদেরও একদিন একই ধারায়, একইভাবে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। এ থেকে বাঁচার, রেহাই পাবার অনেক সুযোগ আছে এখনো। আজ আমি বলতে শুনছি জয়নাল আবেদিন সাহেব, চিফুই হারুন যাকে মেরে ল্যাংটা করে প্যান্ট পর্যন্ত খুলে নিয়েছিল, জাঙ্গিয়ে পরে দৌড়াচ্ছিলেন, তিনি বলছেন আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব। ক্ষমতায় গিয়ে যদি আপনারা সংস্কার করেন, বর্তমান সরকারের হাত দিয়ে সংস্কার করাইলে আপনাদের সমস্যা কি? আপনাদের একটি সুন্দর, একটি জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণ করার মতো, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক রাষ্ট্রকে ভালোবেসে দেশ পরিচালনা করার মতো সংবিধান রচিত করে সরকারের অবকাঠামো সমস্ত দিক সুন্দর একটি পরিবেষ্টনের ভিতরে এনে রেখে যদি আপনাদের হাতে ক্ষমতা দিয়ে যায়, আপনাদের সমস্যা কোথায়? এখন হয়তো অনেক কিছুই ভাবছেন, বিলম্ব হলে ক্ষমতা আপনাদের হাতে নাও আসতে পারে। ক্ষমতা যেতেই হবে, এর উদ্দেশ্য তো একটি অবশ্যই আছে। সেই উদ্দেশ্যটাই একসময় এই রকমের স্বৈরা শাসক বলেন, স্বৈরতন্ত্র বলেন, অর্থ পাচারকারী বলেন, আজকে যেমন কানাডার কথা বলা হয়, বেগম পাড়া বা বিভিন্ন কথা, এই কথাগুলোই আপনাদের দিকেও তীর হয়ে ছুটে আসবে। অতএব বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করছি, 5ই আগস্টকে বিপ্লবী ঘোষণাপত্র যেটা, সেটা প্রকাশ করতে দিন। সহনীয় পর্যায়ে যেগুলো প্রয়োজন, যেগুলো করে গেলে আপনাদের ভবিষ্যতের নিরাপত্তা বিধান হবে, সেগুলো করে যেতে দিন। না হলে অনেকবারই অনেকেই বলছে, শুধু আমি নয়, ক্ষমতায় আসলে আপনারা কতদিন টিকে থাকতে পারবেন। হ্যাঁ, ভারত আপনাদেরকে সাপোর্ট দেবে, এটাও যেমন ঠিক, তেমনি আওয়ামী লীগের নেতৃবৃন্দ দীর্ঘশ্বাস ফেলে তারাও ভাববে যে অন্তত সেই 5ই আগস্টের সেই সব ওদের, মানে যারা দেশের জন্য যুদ্ধ করে, যেমন 71 সালে যারা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা ছিলাম দেশের জন্য, কিন্তু পাকিস্তানের তো দুশ্মন ছিলাম। রাষ্ট্রের জন্য এই জেনারেশন, জুলাই আগস্টের যে শক্তি, যে যুবক জেনারেশন রাজপথে আসছিল, তারা দেশের সূর্য সন্তান আমাদের চোখে, দেশের চোখে, ইতিহাসের চোখে। কিন্তু যারা দেশের থেকে বাইরে যেতে বাধ্য হয়েছে,
তাদের চোখে এরা অত্যন্ত সন্ত্রাসী, উগ্রবাদী, অস্ত্রধারী, বিভিন্ন বিশেষণে বিশেষিত হচ্ছে। এবং তারা জানে যে ইয়াং জেনারেশন ক্ষমতায় আসলে, যেমন এখন ছাত্রলীগ নিষিদ্ধ, বাম লীগ নিষিদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু তাদের ভিতরে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তত বিএনপি আসলে জানে বেঁচে যাব এবং 5 বছর পরে আবার আমরা ক্ষমতায় আসব। এটা আওয়ামী লীগ জানে। আসলে কি, অনেক কিছু বলার থাকে, বলতে ইচ্ছে হয়, কিন্তু আবার বিবেকের কাছে বলি যে দরকার নেই। কি হচ্ছে, গত 15 বছর যারা ক্ষমতায় ছিল তারা তাদের শক্তি প্রদর্শনের জন্য, শক্তিকে বহিঃপ্রকাশ করবার জন্য, বা তাকে বেষ্টনী করে একটি শক্তি ব্যারিকেড, সিন্ডিকেট গড়ে তোলার জন্য, যাদেরকে বিভিন্নভাবে, একটি উদাহরণ দেই, গরুর মাংস যখন কোটেন বা মুরগি কোটাকাটা করেন বা মাছ কুটলে কুকুরে আশেপাশে ঘেউ 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 করে, তখন কি করে, মাংসের থেকে চামড়া টামড়া বা জমাট বাঁধা রক্ত টক্ত যে কোনো একটু কিছু ছোট করে কেটে ওই দূরে চেলে ফেলে দেয়। দিলে কুকুর দৌড়ে যেয়ে ওইখানে ওই খাওয়ার আশায় ওই খায় আর টাকায় যে দেখে আবার দেয় কিনা, কি বলে, মানে ঝুটা খাওয়া মতো, ঝুট ঝুট টুট মাংস ফেলে দেয় ওটা। তো এই ঝুটা খেয়ে যারা 15 বছর পা হেঁটে আওয়ামী লীগের সাথে ছিলেন, তারাই তো কমিটি করছেন, যারা 15 বছর ধরে সালিশ করে এই বিএনপির লোকজনের কাছ থেকেই তো টাকা পয়সা নিয়ে আওয়ামী লীগকে দিয়েছেন, তারাও কিছু নিয়ে সংসার চালিয়েছে, অর্থশালী মালিক হয়েছেন। কমিটিতে তো তারাই, এইসব লোকই। আর এরা কমিটিতে পুনর্বাসন হওয়া মানেই আওয়ামী লীগের একটু স্বস্তির জায়গা কাড়ায়, এক ঢোক পানি খাওয়া, অন্তত এরা কমিটিতে গেলে আমরা বেঁচে যাব, এদের সাপোর্টে আমরা থাকতে পারবো। এই তো হচ্ছে। বিএনপিকে পরিষ্কার একটি মেসেজ বুঝতে হবে যে জিয়াউর রহমানের বিএনপির ধারে পাশে আপনারা নাই, খন্দকার মোশাররফ ঠাকুর যে কয়জন পুরনো লোক যারা আছে তারা বাদে বাইরে যারা, এই যে রেজভি থেকে শুরু করে, আমি নাম বলা ঠিক হচ্ছে না, তারপরেও বলি, এরা প্রকৃত জাতীয়তাবাদের যে বিএনপি ছিল তার ধারে কাছেও নাই। লোভী, সন্ত্রাসী, অস্ত্রধারী বলেন, দখলদারি বলেন, বিভিন্ন ধরনের লোভী মানুষের সেই দলের ভিতরে যেমন ঘেরে বসেছে, আশ্বাসন পেতে বসেছে, তেমনি বাইরের থেকে বেশ কিছু লোকজন এই দলের দুর্বলতার সুযোগে, দলের কঠিন হস্তে নেতৃত্বের দুর্বল জায়গা বুঝে, এবং এখানে আসলেই যে কলার পাতা নিয়ে বসলেই যে ভাগ বাটোয়ারা পাওয়া যায় এটা বুঝেই অনেক লোক এই দলে এসে ভিড়েছিল, যেমন যে অ্যাডভোকেট বজলুর রহমান, গোলাম মোল্লা, রনি টনি, আরও অনেকেই আছে, আমি নাম জানি না হয়তো সবাই। এই ধরনের লোকজন এই দলের ভিতরে ঢুকে মূল বিএনপির চেতনাটাকে নষ্ট করে ফেলেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দল ক্ষমতায় তো যাবেই, বিএনপি ক্ষমতায় যাবে, জামাতের ক্ষমতা নাই এককভাবে, রাষ্ট্র চালানোর মতো ক্ষমতাও নাই এককভাবে, নির্বাচন করে সরকার গঠনেরও ক্ষমতা নাই। বিএনপিকে ভোট দেবে মানুষ অন্তত ভালোবেসে, ভালো জেনে এবং নিশ্চিত একটি ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন দেখে, রাষ্ট্রের নিরাপত্তার কথা মাথায় রেখে, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, শিক্ষাঙ্গনের, স্বাস্থ্যের, সর্বক্ষেত্রে নিরাপত্তার কথা চিন্তার জায়গাটুকু বিএনপি করে রাজপথে আসার বা ভোটের মাঠে আসার এখন অনেক সুযোগ আছে। আপনারা পরিষ্কারভাবে দুইটা ম্যান্ডেট, একটা হচ্ছে ভবিষ্যৎ সরকারে গেলে আপনারা রাষ্ট্রকে কিভাবে গঠন করতে চান, রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে চান, রাষ্ট্রকে কিভাবে নিরাপদ সুন্দর একটি অবকাঠামোর উপরে দাঁড় করিয়ে দুর্নীতিমুক্ত,
স্বজনপ্রীতিমুক্ত, ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে রাষ্ট্রকে জনগণমুখী করে কিভাবে করে যেতে চান তার একটি পরিষ্কার চিন্তা চেতনা, চিন্তা ভাবনা জনগণের মাঝে তুলে ধরা যায়, দিতে পারেন। আর একটা হচ্ছে নির্বাচনী, এখনো অনেক সময় আছে, 1 বছরের কথা ডক্টর ইউনূস সাহেব বলছেন ডিসেম্বরের, অর্থাৎ এখন থেকে আরও 10 মাস আপনারা যদি সুন্দর, নিখুঁত এবং বাস্তবমুখী একটি নির্বাচনী ইশতেহার জনসাধারণের মাঝে তুলে ধরেন, আমি আশা করি, এবং সেটা যেন বাস্তবায়নযোগ্য হয়, আপনাদেরকেও যেন এই স্বৈরা শাসকের তকমা নিয়ে, এই স্বৈরাতন্ত্রের তকমা নিয়ে জামাত ইসলামের মতো কেউ ক্ষমতায় এসে ফাঁসির মঞ্চে যেন দাঁড়াতে না হয়। দুঃখ থেকে যাবে, এখনো আফসোস হয়। আশা করি যারা আছেন দলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের আস্থার জায়গা হোক, ভালোবাসার জায়গা হোক, রাষ্ট্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে নিরাপদ হোক, তার সার্বভৌমত্বের একমাত্র শক্ত মজবুত ভিত হয়ে উঠুক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে। যে দল গড়ে রেখে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে দলের নেতৃত্বে ম্যাডাম খালেদা জিয়া এবং তার ভবিষ্যৎ প্রজন্ম যদি আসে তারেক জিয়া, তারা যেন যথার্থ আমাদের হাত দিয়েই, আপনাদের হাত দিয়েই, গঠিত বিএনপির কর্মীদের হাত দিয়েই তারা সেই সম্মানে সম্মানিত হন। এই আবেদনটুকু রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।